শুভ সকাল, সিএনএ স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময়। শুরু করছি দ্য ডিবেট। দেখুন, দ্য ডিবেটের ইতিমধ্যেই নিরাপত্তাহীন নিউ টাউন নামটাতে বুঝতেই পারছেন সম্প্রতি একের পর এক যা ঘটনা ঘটে গিয়েছে তাতে প্রশ্ন চিহ্নের মুখে নিউ টাউনের নিরাপত্তা ব্যবস্থা। শুধুমাত্র নিউ টাউন নয়, হয়তো এই ঘটনা আরো প্রশ্ন তুলে দেয় আমাদের শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের নিরাপত্তাহীনতার ছবিটা। আজকে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউন অঞ্চল, যেখানে একাধিক বেআইনি কারবার, কখনো সুখ বৃষ্টি আবাসনে আপনারা দেখেছেন জঙ্গির আবির্ভাব, কখনো বিলাসবহুল বাড়িতে মধুচক্রের হদিশ। এই নিউ টাউনে খুন হয়েছেন প্রতিবেশী দেশের সাংসদ। ভিন রাজ্যের অপকর্মের মাস্টার মাইন্ডেরও আশ্রয়স্থল ঠিক এই নিউ টাউন। একেবারে ঝাঁ চকচকে হাই রাইজ জোনে কোথায় নিরাপত্তা? নিরাপত্তাহীনতায় ভুগছেন হাই রাইজ জোনের বাসিন্দারা। আজকে আমাদের দ্য ডিবেটে অবশ্যই এই খবরটাই করতে হচ্ছে এবং দ্য ডিবেটে আলোচনাও করতে হবে, কারণ অত্যন্ত চাঞ্চল্যকর যে ছবি আপনারা দেখেছেন। বিলাসবহুল বাড়িতে একদিকে চলতো মধুচক্র, সকাল থেকে দফায় দফায় তল্লাশি চালায় বিধাননগর পুলিশ। সিম কার্ড উদ্ধার, ল্যাপটপ উদ্ধার, মোবাইল, এটিএম কার্ড, পাসবুক কি উদ্ধার হয়নি? উদ্ধার একাধিক ক্যামেরা। পুলিশের তরফে এই বাড়িটিকে সিল করা হয়েছে। বাজেয়াপ্ত বাড়িতে থাকা একটি গাড়ি, ঘটনায় 3 মহিলা সহ একজন পুরুষ, তাকে আটক করা হয়েছে এবং 3 জন মহিলাকে রাজারহাট থানায় পুলিশ ইতিমধ্যেই নিয়ে গিয়েছে। নিউ টাউনের এলাকায় আরো একটি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে জিজ্ঞাসাবাদ করে ফ্ল্যাটের খোঁজ মিলেছে। মূলত ওই ফ্ল্যাটেই মধুচক্র চলতো, পুলিশ সূত্রে এমনটাই খবর। এবং তার সঙ্গে আরো চাঞ্চল্যকর বিষয়, বিশেষ অ্যাপের মাধ্যমে প্রতারণাও চলতো। ভাবা যায় একটা এমন ঝাঁ চকচকে জায়গায়, যে নিউ টাউন গর্বের নিউ টাউন বলা হয়, সেই নিউ টাউনে কোথায় তাহলে নিরাপত্তা? নিরাপত্তাহীনতায় তো ভুগছেন প্রত্যেকেই। আমি আবারও বলছি যে কথাটা, কারণ যেভাবে এই নিউ টাউনে আমরা একে একে ঘটনা দেখেছি, এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন যা এই নিউ টাউনে অনুষ্ঠিত হয়, অর্থাৎ হাই সিকিউর জোন, আর তাতে বা সেখানে এই ধরনের পরিস্থিতি, তাহলে কোথায় নিরাপত্তা? আজকে এই প্রশ্নটাই বড় প্রশ্ন। আরো একবার জানাই, আজকের যে ছবিটা দেখছিলাম আমরা, আমি যেমনটা বলছিলাম আপনাদেরকে, যেভাবে এই অঞ্চল থেকে একে একে ফ্ল্যাট, মধুচক্র, বেআইনি কারবার যার হদিশ পাওয়া গিয়েছে, তা অত্যন্ত চাঞ্চল্যকর। প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আজকে দ্য ডিবেট আমাদেরকে করতে হবে ঠিক এই জায়গা থেকেই। যারা উপস্থিত রয়েছেন আজকে দ্য ডিবেটে, পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য সিংহ রায়। অনিন্দ্যদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু। দীপ্তিমান দা, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখার্জি। সাম্যবাবু, আপনাকে অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি একটু ঘটনাটা দেখাই, আমি প্রত্যেকের কাছে আসবার চেষ্টা করব। তার আগে আরো একবার জানাই, আজকে আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছবার পর একে একে যা পরিস্থিতি দেখলেন, তাতে অবশ্যই প্রশ্নের জায়গা অনেক বড়। একটু দেখাই সেই ছবি। রাজারহাট, এবং রাজারহাটে আমার পিছনের যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি এক মালিকের, এবং তিনি দীর্ঘদিন ধরে ভাড়া দিয়েছিলেন এক ব্যক্তিকে, যে ব্যক্তি এই হানি ট্র্যাপের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে। ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এন্তাজুল গাজী, এই যে বাড়ির মালিক, তিনি 35,000 টাকার বিনিময়ে এই বাড়ি ভাড়া দিয়েছিলেন, এমনটাই সূত্রের খবর। এবং এই বিলাসবহুল বাড়িতে চলতো এই ধরনের হানি ট্র্যাপ জাতীয় কাজকর্ম। কিন্তু সেই থেকে তুমি যেটা বলছিলে যে এখানের নিরাপত্তা অবশ্যই মাথায় কাজ করছে। আরেকটা কাজ করছে, এই মালিকের, অর্থাৎ যাকে আটক করা হয়েছে, তার আরও একটি ফ্ল্যাট রয়েছে, যেখানে একটু আগে আমরা গিয়েছিলাম নিউ টাউনে। সেই নিউ টাউনের ফ্ল্যাটেও কিন্তু অহরহ মহিলাদের যাতায়াত ছিল, এবং পার্টিকুলারলি 2 থেকে 3 জন মহিলা তারা আসতেন রেগুলারলি। তারা সকালবেলায় আসতেন এবং অনেক রাত অবধি তারা সেখানে থাকতেন। পরবর্তীকালে ক্যাব বুক করে সেই বাড়ি থেকে চলে যেতেন, বলতেন তারা নাকি এই বাড়ির মেড। এবং এই রকম দুটো ঘটনাই কিন্তু ঘটলো কোথায়? একটা রাজারহাট, অন্যটি নিউ টাউনে, এবং একই ঘটনার সঙ্গে সংলগ্ন এই দুটি বাড়ি। একটি এই বাড়িটি, অন্যটি ওই নিউ টাউনের বাড়ি। এবং এই নিউ টাউন এবং রাজারহাট, এই জায়গাগুলোকে দুষ্কৃতির অঞ্চল বলে বা এই ধরনের জায়গাগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে, এটা যদি আমরা একটু স্পষ্টভাবে ধারণা করি, তাহলে দেখা যাবে এই এলাকায় এখানে যারা বাসিন্দা, তারা খুব একটা কে আসছে কে যাচ্ছে সেই সম্পর্কে ওয়াকিবহাল নন। আর তাছাড়াও নিউ টাউনের মতো এলাকা, যেখানে অত্যন্ত পশ এলাকা, সেই এলাকায় স্বাভাবিকভাবে মানুষ অন্য পাশের বাড়ির
খোঁজ খবর রাখেন না, ফলত সেই জায়গায় ফ্ল্যাট নিয়ে সেই জায়গায় এই ধরনের কাজ করা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। আর রাজারহাটের এই জায়গায় যে জায়গায় রয়েছে, আমি একটু এলাকাটা দেখানোর চেষ্টা করবো। এটা একদম রাস্তার ওপরে এবং কমার্শিয়াল ইউজ হয় এই এলাকায় বেশি, ফলত আশেপাশের লোকজন সেইভাবে যারা আসছেন বা এখানে আশেপাশে যারা থাকছেন তারা সবটাই কমার্শিয়াল পারপাস এখানে থাকছেন বা কাজ করছেন। না, এখানে আমাদের নিউটনে ওসব কোনো খোঁজ নেওয়া হয় না, কেউ দেখা যে যার মতো শেষ চলে, যার কাজ নিয়ে সে ব্যস্ত। এখানে প্রতিনিধি যারা গ্রামের প্রতিনিধি তারা এদিকে খোঁজ নিয়ে দেখে যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে আলাদা ব্যাপার। বড় কাণ্ড ঘটে গেল হানি ট্র্যাপের। এখন জানতে পারছি, আগে তো আমরা কেউ জানতাম না এর ভিতরে এইসব হচ্ছে। কি জানতেন এখানে কারা? এখানে একটা গ্রিল কারখানা ছিল, এই পর্যন্ত আমরা জানি। আমি খুব বেশি এদিকে আসি না। কারখানা ছিল, স্টিলের কারখানা মতো একটা ছিল, এটা আমরা দেখতাম, যাতায়াতের পথে দেখেছি। এই রকম জায়গায় খুঁজে নেওয়া হচ্ছে এই ধরনের অপরাধ করার জন্য। আমরা যে দীর্ঘ যদি কয়েক মাসের ট্যালি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এমপি তিনি এসে এখানে খুন হলেন, তার ছিন্ন ভিন্ন দেহ ওই জায়গায় কাটা হলো এবং তারপর সেখান থেকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ফেলা হলো। সেটা সম্ভব হচ্ছে ওই একটাই কারণে, আশেপাশের যারা লোকজন রয়েছেন তারা খুব একটা লক্ষ্যই করেননি বা পরিলক্ষিত করছেন না, ফলত সেই জায়গা থেকে এখানে একটা নিরাপত্তার অভাব বোধ করা হচ্ছে। বা সেখানে কোথাও একটা প্রশ্ন হচ্ছে, তাহলে কোনোভাবে এই ধরনের যারা ক্রিমিনাল তারা এসে এই ধরনের কাজ করছেন এবং খুব সহজে এটা করতে পারছেন, কারা আসছেন, কে বা কারা গাড়িতে করে আসছেন বা থাকছেন, সে সম্পর্কে লোকজন খুব একটা ওয়াকিবহাল নন, ফলত সেই জায়গা থেকেই এই কাজগুলো করা অনেক বেশি সহজ হয়ে যায়। একদম পাশে হচ্ছে একটি নবনির্মিত দোকান ঘর, সেখানে কিন্তু পাশের বাড়ির লোকজন থাকলে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে পাশের বাড়িতে কে এলো, তার হ্যাপেনিংস, তার অবস্থান, সেটা আমরা দেখি। ঠিক আমি বাড়িটির ডান দিকে দেখানোর চেষ্টা করব, সেখানেও কিন্তু খুব একটা যে বসতি রয়েছে এমনটা না, বা যারা বসতি রয়েছেন তারাও কিন্তু খুব একটা যে এই বাড়িটি সম্পর্কে কিউরিওসিটি দেখাবেন সেই পথই খোলা নেই। তার কারণ হচ্ছে এটা একটা সময় গ্রিল কারখানা ছিল এবং স্থানীয় সূত্রে সামন্ত এই খবর। সেই গ্রিল কারখানা আমি দেখানোর চেষ্টা করবো। এটা একটা প্রথম দরজা, পরে গিয়ে আরও একটি দরজা এবং তারপরে গিয়ে আরও একটি দরজা, অর্থাৎ 3 নম্বর দরজায় যাওয়ার পর আবার একটি 4 নম্বর দরজা। প্রথমে একটি গ্রিলের দরজা, তারপরে ভিতরে গিয়ে আরেকটি গ্রিলের দরজা এবং তারপরে দেখানো হচ্ছে আরও একটি গ্রিলের একটি কাঠের দরজা এবং তারপরে গিয়ে আরও একটি কাঠের দরজা। ফলত এই বাড়িটিতে কে বা কারা আসছে, আদতে কারা ভিতরে কি করছে, সেটা বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয়। তার কারণ হচ্ছে এতগুলো দরজা ব্যবহার করা হয়েছে, এত জানলা দরজা, কিন্তু কোনোটাই কিন্তু খোলা নেই। বা দেখো বাইরের যে বারান্দা রয়েছে, সেই বারান্দা থেকে দেখা সম্ভবই নয় ঘরের ভেতর কি হ্যাপেনিংস হচ্ছে। ফলত এই ধরনের বাড়িকেই বেছে নেওয়া হয়েছে এই ধরনের কাজ করা, এই ধরনের মধুচক্রের কাজ করার জন্য। দেখুন, মধুচক্র তো বিভিন্ন ধরনের হয়, তার তো সেক্সটর্শন চক্র, এবং এই সেক্সটর্শন চক্রের বিভিন্ন সময়ের বহু অভিযোগ এসেছিল। যাই হোক, পরবর্তী সময় নয়, পুলিশের তরফ থেকে এই ছানবিন শুরু হয় এবং তারপর আজকে দাঁড়িয়ে এভাবে এই গ্রেফতারি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্নের জায়গা অনেক বড়, তা হচ্ছে বারবার কেন নিউ টাউন বা এই অঞ্চল রাজারহাট তাকে বেছে নেওয়া হচ্ছে। আমি অবশ্যই এই মুহূর্তে শুরুতেই যাব অনিন্দদার কাছে। অনিন্দদা, আমার শহরের নিরাপত্তা মানে সমস্ত দিক থেকে, একদিকে তো সব থেকে বড় নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিভিন্ন অংশে, আর তার মধ্যে তো এবার সেক্সটর্শন শহর কলকাতায় রমরমিয়ে চলছে। নিউটাউনে কম বেশি 1.5 লক্ষের উপর লোক বসবাস করে, অথচ এখানে ভোটার হচ্ছে 39,000। যারা নিউটাউনে বাড়ি করেছেন তারা একটা সেকেন্ড হোম হিসেবে নিউটাউনে বাড়িটা করেছেন এবং তারা ভাড়া দিয়ে একটা ইনকামের সোর্স হিসেবে রাখছে। আর একটা সমস্যা নিউটাউনে, যেটা আবাসনের মধ্যে বাইরের সিকিউরিটি, ভেতরে ফ্ল্যাট, এই বাইরের সিকিউরিটি থাকার জন্য বাইরের লোকেরা ভেতরে কি হচ্ছে কিচ্ছু জানতে পারে না। আপনি যতগুলো আবাসনে যাবেন সেখানে গেলেই আপনাকে আটকানো হবে। ভেতরে কে যাচ্ছে, কে ঢুকছে না ঢুকছে সিকিউরিটিরাই শুধু জানে, বাইরের লোকেরা জানতে পারে না। এখন এই সমস্যাটা বড্ড বেশি হয়ে উঠছে। পাশের বাড়ির লোক, তার পাশের বাড়িতে কি হচ্ছে সেটা তারা খোঁজ রাখেন না। আর নিউ টাউনে আর একটা বড় সমস্যা, এখানে বাইরের লোকেরা যেমন আছেন, যারা এখানে ভোটার, তারা বেশিরভাগই 60 বা তার ঊর্ধ্বে ছিল, তারা রিটায়ার্ড লাইফ কাটাচ্ছে। এখানে কোনো পাড়া কালচার নেই। মানে এগুলো তো খুব কমন ব্যাপার। মানে আপনি যেগুলো বলছেন দাদা, অনিন্দদা,
খুব স্বাভাবিকভাবে এ ধরনের বহু অভিযোগ এসছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে একে একে সাপুরজির ঘটনা, বাংলাদেশি সাংসদ খুনের ঘটনা এবং একই সঙ্গে আরো খুনের ঘটনা এই অঞ্চলে ঘটে গিয়েছে, এবং আজকের এই সেক্সটর্শন তো শুধু নয়, একে একে এই জোনটাতে নিরাপত্তার অভাব বোধ করছেন প্রত্যেকেই। দীপ্তিমানদা কি বলবেন, কোথায় নিরাপত্তা? না, অনিন্দ যে কথাগুলো বললো তার সঙ্গে আমি কয়েকটা কথা যুক্ত করতে চাই। প্রথম কথা হচ্ছে তোমাদের যে প্রোগ্রামের আজকে হেডলাইন, সেটার নাম নিরাপত্তাহীন নিউ টাউন। এখন নিরাপত্তাহীন নিউ টাউন নিয়ে আলোচনা করা উচিত না নিরাপত্তাহীন সারা পশ্চিমবঙ্গ? আমরা গত 15 দিনের যে ছবি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, সেখানে নিরাপত্তাহীন পশ্চিমবঙ্গটা বোধহয় সঠিক টাইটেল হচ্ছে। এখন বিষয় হচ্ছে, দেখো, সমাজে যখন আয়ের বৈষম্য হয় তখন এই ধরনের কার্যকলাপ বা কর্ম, এই ধরনের বিভিন্ন বেআইনি কার্যকলাপ গড়ে ওঠে। অনিন্দর একটা বক্তব্যের সঙ্গে আমি একমত, যেহেতু নিউ টাউন বা এই ধরনের অংশে সাধারণ মানুষের বসতি অনেক কম, বাইরের লোক অনেক বেশি, যার ফলে পাড়া কালচার বলে আমরা যেটাকে এই পশ্চিমবঙ্গে বিখ্যাত, সেটা থাকে না। এইটুকুনি বিষয়ে একমত। দ্বিতীয়, এর সঙ্গে যেটা অ্যাড করব, এর সঙ্গে যুক্ত হয়েছে গুন্ডা সংস্কৃতি। গুন্ডা সংস্কৃতি কোথায়? আমরা শুধুমাত্র নিউ টাউন না, নিউ টাউনের বাইরে এই বৃহত্তর কলকাতার এই ধরনের মধুচক্র যে গজিয়ে উঠেছে, বিভিন্ন যে মানে আমাদের যে পার্লার গুলো বিভিন্ন যেগুলো হয়েছে, যেগুলোতে মানে মাসাজ বা আদার্স হয়, সেইগুলোতে যে এই ধরনের একটা ট্র্যাপ গজিয়ে উঠেছে এবং সাধারণ মানুষ সেইগুলোর ক্ষেত্রে কোনো কথা বলতে পারে না, তার মূল কারণ হচ্ছে দেখা যাবে কোনো না কোনো বড় রাজনৈতিক দাদা ওইটার সঙ্গে যুক্ত আছে, অথবা রাজনৈতিক গুন্ডা, তারা নিয়মিত ওখান থেকে তোলা তুলে নিয়ে যায়। এই যে আমরা জয়ন্ত সিং এর কথা বলছি, জয়ন্ত সিং এরও কিন্তু ঠিক কামারহাটিতে ওই ধরনের, এই কামারহাটি এবং আরিয়াদহ এই অংশে ঠিক একই ধরনের কার্যকলাপ ছিল এবং মানুষ কথা বলতে পারতো না, সব জেনে। তার কারণ হচ্ছে এর পিছনে রাজনৈতিক ছত্রছায়া ছিল, পুলিশের ছত্রছায়া ছিল। ঠিক সেই কারণে আমাদের দেখতে হবে, আমি জানি না, আমি নিউ টাউন নিয়ে এখনো অব্দি আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন এখনো অব্দি আসেনি, কিন্তু আমাদের দেখতে হবে, আমরা খুব নিশ্চিত, যারা পশ্চিমবঙ্গের রাজনীতিকে সামনে থেকে দেখি, আমার ভাই অনিন্দ নিশ্চিত থাকবে যে কোনো না কোনো রাজনৈতিক দাদার আশীর্বাদ যদি না থাকে, এটা দীর্ঘদিন এইরকম ভাবে চালানো সম্ভব না। নিশ্চয়ই, নিঃসন্দেহে পুলিশ ভালো কাজ করেছে, পুলিশ আটকেছে, এটাই তাদের দরকার। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, আমি যতদূর কথা শুনলাম যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটকেছে, তো নিঃসন্দেহে পুলিশ এটা ভালো কাজ করেছে। কিন্তু এই ধরনের কাজ, একটা লাইনে মনে হয়, একটা লাইনেও শেষ করবো, এই ধরনের কাজ একদমই এখন পশ্চিমবঙ্গে কোনো না কোনো গুন্ডা অথবা রাজনৈতিক দাদা, তাদের ছত্রছায়া না থেকে করা সম্ভব না। পুলিশের আরো বেশি করে এগুলো অনুসন্ধান করে দেখা উচিত, যাতে এগুলো বন্ধ করে। চলুন, আপনার দীপ্তিমানদা কথারই অনিন্দদের কাছে যাওয়ার আগে আমি একটুখানি ডেফিনেটলি এই জায়গায় সাইবার বিশেষজ্ঞ হিসেবে এইটা সামাজিকদের থেকে জানতেই হবে, কারণ এই যে ডেটিং অ্যাপ, যে অ্যাপের নাম সামনে এসছে এবং এরা সেক্সটর্শন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এই অভিযোগ, আমি বলছি এই যে নিরাপত্তার ফাঁক ফোকরটা সামাজিক, এটা বারবার আমাদের শহর থেকে বিভিন্ন অংশ থেকে এগুলো উঠে আসছে বারবার, কেন? দেখুন, এখানে কোনো অ্যাপ্লিকেশন বা ডেটিং অ্যাপ এখানে বলা হচ্ছে, সেটা ছাড়াও কিন্তু এই জিনিসগুলো আজ থেকে নয়। নিউ টাউনে এই সেম কেসে প্রথম অ্যারেস্ট হয় ভরতপুর গ্যাংয়ের, সেটা সাপুরজি থেকে 2022 4 ফেব্রুয়ারি আমরা একটা স্ট্রিং অপারেশন করার পর সেখান থেকে অ্যারেস্ট হয় এই সেম হানি ট্র্যাপের কেসে নিউ টাউন থেকে। তো এই ব্যাপারগুলো শুধু যে অ্যাপ বেস তা নয়, সোশ্যাল মিডিয়াতে এরা কিন্তু ফাঁদ পাতে প্রথমে, এগুলো পুরোটাই একটা ছেলেদের ওপর টার্গেট করা হয় এবং এখানে শুধুমাত্র এটা না, 90% মানুষ এফেক্টেড হয়ে যায়। কেউ পুলিশকে জানায়, কেউ পুলিশকে জানায় না। এগুলো কিন্তু করার জন্য কোনো একটা পার্টিকুলার যে কোনো একটা অফিস বা কিছুর দরকার না, যে কেউ তার নিজের ঘরে বসে অনলাইনে এই মাধ্যমটা চালিয়ে যাচ্ছে সারা ইন্ডিয়া জুড়ে, এবং মানুষ এখানে এই ফাঁদে পা দিচ্ছে। অচেনা মানুষের সাথে বন্ধুত্বটা সোশ্যাল মিডিয়া এত পরিমাণ বেড়ে গেছে, তার ফল হচ্ছে এই হানি ট্র্যাপ বা এই বিভিন্ন ধরনের প্রতারণাগুলো। মানুষ তারপর নিজের সম্মান বাঁচানোর খাতিরে লক্ষ লক্ষ টাকা তাদের দিচ্ছে। কিন্তু এই যে মূল উৎসটা, মানুষ এত পরিমাণ সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, যত কেস দেখা যাচ্ছে সব এই ধরনের, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, বিভিন্ন জায়গায় আননোন মানুষের সাথে কানেক্ট করছে, তাদেরকে নাম্বার শেয়ার করছে, তারপরে এই ধরনের বিষয়বস্তুগুলো শুরু হয়ে যাচ্ছে। এবং লাস্ট কিছুদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এরা অনেকে বুঝে গেছে যে সাধারণ মানুষ, এই ধরনের মানুষগুলো তাদের মানে উদ্দেশ্যটা পজিটিভ নয়, তখন কি করছে, প্রচুর ছেলে মেয়ে কলেজের এবং এগুলো দেখা যায়
পরিসংখ্যান অনুযায়ী প্রচুর ডেটিং অ্যাপ বেরিয়ে গেছে, যেগুলো পুরো অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল, হিউজ পরিমাণ দেখা করার নাম করছে। এবং লাস্ট কয়েকটা কেসে দেখা গেছে যে কাউকে বাড়িতে ডাকছে, কাউকে ফ্ল্যাটে ডাকছে, কাউকে হোটেলে ডাকছে, কিন্তু উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের থেকে কিন্তু টাকা কামাই করা। আর আমি মানে এই জায়গাগুলো তো ডেফিনেটলি মানে আপনি যেটা বলছেন, কিন্তু পরিত্রাণের উপায়টা আমাদেরকে খুঁজতে হবে। হ্যাঁ, কারণ মানে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই হয়তো কানেক্টেড, প্রত্যেকটা কোনো না কোনো ভাবে তারা কানেক্ট হচ্ছেন। তো আমি আসছি আরো আপনার সঙ্গে এই বিষয়টা থেকে আমি আরো জানবার চেষ্টা করবো, এবং এই জায়গায় নিস্তার পাওয়ার কি উপায় রয়েছে, তাতে সাইবার বিশেষজ্ঞ হিসেবে তাদের কি ভূমিকা বা রোল থাকবে, পুলিশেরই বা কি ভূমিকা বা রোল থাকবে, আমি আসবো আলোচনায়। তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন। এসে গেছে লাইজল শক্তি, সবচেয়ে দমদার, পরিষ্কার, চমৎকার। মনে রেখো, বিরতির পর শ্যামজিৎ বাবু বলছিলেন, কিন্তু শ্যামজিৎ বাবুর এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেমনটা জানবার চেষ্টা করছিলাম যে পরিত্রাণের কি উপায় হতে পারে আগামী সময়, তার থেকেও উল্লেখযোগ্য জায়গা দীপ্তিমান একটা বিষয় খুব সুন্দর করে অনিন্দাকে প্রশ্নের জায়গায় রাইজ করলেন যে তৃণমূলী এই সময় বারবার অপসংস্কৃতির বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি, যদি দাদাদের হাত থাকে তাহলে পরে হয়তো এইগুলো বারবারন্ত হয়ে ওঠে, নিশ্চয়ই কিছু না কিছু হাত থাকবেই। অনিন্দা, সেক্ষেত্রে বহু এক্ষেত্রে অভিযোগ আমরা পেয়েছি এবং এর প্রমাণও রয়েছে, নাহলে এত বারবারন্ত হয় না। এক্ষেত্রেও কি তাই? তাহলে দীপ্তিমানদা যা বলছে, আমি একটা কথা উত্তর দিয়ে দিই, উনি হয়তো জানেন না, নিউ টাউনে পরিচালনা করে হচ্ছে এনকেডিএ। এখানে না পৌরসভা না কর্পোরেশন কিছু নেই, এখানে পুরোপুরি এনকেডিএ অটোনোমাস বডি, তারা নিউ টাউন পরিচালনা করে। উনি যে বাইনারি তৈরি করার চেষ্টা করছে, কে পরিচালনা করেন এনকেডিএ কে দাদা? হ্যাঁ, এনকেডিএ কে পরিচালন করেন? এনকেডিএ তারা চাকরি করে, স্বশাসিত তারা সংস্থা, এখানে যারা চাকরি করে তারা গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তারাই এই নিউ টাউনটাকে পরিচালনা করে। এখানে কোনো লোকাল বডি এখনো অব্দি হয়নি, মানে সরকারের কোনো হাত বা দায়িত্ব নেই আর কি এনকেডিএ তে, এটাই বলতে চাই। আমি কথাটা বলে আসছি যে বাইনারি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যে তৃণমূল কংগ্রেসের নেতা এসবের ব্যাপার নেই এখানে, কিন্তু সেরকম ঘটনা নয়। পুলিশ যথেষ্ট তৎপর, পুলিশ কিন্তু দেখতে চায় যে কোথায় কি হচ্ছে, সমস্যাটা যেটা হচ্ছে সমস্যাটা চিন্তা করতে হবে, এটাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। সমস্যাটা হচ্ছে পুলিশ বাইরে, যেহেতু বাইরের লোকেরা ম্যাক্সিমাম এখানে থাকে এবং তারা কিন্তু 2-3 মাস 5 মাস, তাহলে তো আরো সব থেকে বেশি নিরাপত্তার জায়গা, যদি বাইরের লোকেরা আবার শহরে থাকতে চায় তার সমস্ত কিছু সেটা আমার কাছে রাখতে হবে। দীপ্তিমানদা, না, অবিন্দ যে কথাটা বলছে এনকেডিএ এর আন্ডারে, এটা একদম সত্যি, এবং এটা আমি জানি না যে তার এনকেডিএ যে নির্বাচিত কোনো বডি নয় সেটাও আমি জানি, কিন্তু বিষয় হচ্ছে এইটা কেউ বিশ্বাস করবে না অনিন্দ, এনকেডিএ এর একটা নিউ টাউন অঞ্চলে একটা পাতাও নড়ে না। আমি অনেক নেতার নাম করতে পারতাম নিউ টাউন অঞ্চলের, আমি করতে চাই না এই প্রসঙ্গে অন্তত। আচ্ছা, এই এনকেডিএ এর পাতাও কিন্তু তৃণমূল কংগ্রেসের অনুমোদন ছাড়া নড়ে না। হ্যাঁ, ওখানে কোনো কাজ হয় না। এই যে বিভিন্ন যে কনস্ট্রাকশন হচ্ছে নিউ টাউন অঞ্চলে, একদম আমি বলবো সিএন কে অনুরোধ করব, একটু যাক না কনস্ট্রাকশনের ওখানে। বিভিন্ন যে কনস্ট্রাকশন গুলো হচ্ছে সেখানে সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে, কোন নেতারা নিয়ন্ত্রণ করে, নাম বলে দেবে, ওখানকার মানুষই নাম বলে দেবে, যারা কাজ করছে তারা নাম বলে দেবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে এদের নাম করতে চাই। অনিন্দ খুব ভালো করে জানে, অনিন্দ মিটি হাসতে, ও খুব বলার উপায় নেই, ও খুব ভালো করে জানে। আমি ওই বিষয়ে যাব না, আমি সত্যি এই বিষয়ে আমি রাজনীতি করতেও চাই না, কিন্তু এটা একটা কারণ, সেই কারণটার সঙ্গে রাজনীতি অবশ্যই যুক্ত। আচ্ছা, আমি আরেকটু মনে করে দিতে চাই, এই নিউ টাউন থেকে গত কয়েক বছরে কতগুলো কল সেন্টার, ভুয়ো কল সেন্টার ধরা পড়েছে। এই নিউ টাউন থেকে কতগুলো গেমিং অ্যাপ, ভুয়ো গেমিং অ্যাপ ধরা পড়েছে। আচ্ছা, তারপরে পুলিশ আমি মানলাম এখানে পুলিশ খুব ভালো কাজ করেছে, স্বতঃপ্রবৃত্ত হয়ে কোনো একটা অভিযোগ এসেছিল, তার বিরুদ্ধে গিয়ে সেখান থেকে অ্যারেস্ট করে এনে। আচ্ছা, পুলিশের একটা নিজস্ব ইনফরমেশনের একটা সিস্টেম আছে, পুলিশের সেই ইনফরমেশন কি করছে? যতক্ষণ অবধি অভিযোগ না হয় পুলিশ কিছু কোনো জায়গায় স্টেপ নিচ্ছে না, তাহলে পুলিশের নিজস্ব সূত্র ধরে 30 সেকেন্ড অনিন্দ্রনাথ থেকে একটু উত্তর নিয়ে নিই, আমি তারপরে সাম্যজিতের কাছে আসবো। আমি যেটা বলছিলাম একদম ঠিক কথা বলছি, পুলিশের ইনফরমেশন কি হয় জানেন তো, যেহেতু বাইরের লোকেরা ম্যাক্সিমাম থাকে, যারা ভাড়া দিচ্ছে বারবার তাদেরকে বলা হয় আপনি যাকে ভাড়া দিচ্ছেন তার আইডি প্রুফটা থানায় জমা দিন, তারা দেয় না। পুলিশকে স্বতঃপ্রণোদিত হয়ে সেই কাজগুলো করতে হয়। কে কোথায় থাকছে, সে 2 মাস থাকুক কি 3 মাস থাকছে, মানে আমি ভাড়া দিয়ে দিচ্ছি উইদাউট এনি ডকুমেন্টেশন না নিয়ে, আমি দেবো কেন ভাড়া? আমাকে তো আগে থেকেই বলা রয়েছে, এটা তাও তো হচ্ছে দাদা।
তাহলে আমি সেটাই বলছি, দেখুন সবাইকে সচেতন হতে হবে, শুধু পুলিশের ওপর দায় চাপিয়ে দেবো, আমরা চুপচাপ বসে থাকবো, তা হয় না। একদম। আমি কাকে ভাড়া দিচ্ছি সেটা তো জানা খুব দরকার, এবং পুলিশকে ইনফর্ম করাটা খুব দরকার। Exactly. পুলিশ বাধ্য হয়ে, আমি বহু জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা হচ্ছে না কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্নের জায়গা। আমরা তো পুলিশকে দায় দিয়ে দিচ্ছি না একেবারে, কিন্তু মাথার উপরে যে বলছেন দীপ্তিমান দা, এরকম কোনো না কোনো দাদারা নিশ্চয়ই রয়েছেন যে কারণে এগুলো বারবারন্ত হচ্ছে। আমি ঠিক আছে, এখানে কোনো দাদা বা দিদি কোনো ব্যাপার না নেই। অনিন্দ খুব ভালো করে জানে এই যে গেমিং অ্যাপ এবং এই যে কল সেন্টার, এটার পিছনে কোন নেতার নাম বেরিয়ে এসেছিল পুলিশের তদন্তে, আমি তার নাম করতে চাই না, অনেক বড় কত নেতা। কোটি টাকা বেরিয়েছিল আমরা জানি, দেখেছি। না, খাটের তলা থেকে, খাটের তলা আলাদা ইস্যু, খাটের তলা আলাদা ইস্যু, গেমিং অ্যাপ আর কল সেন্টারের যে তদন্তে পুলিশ কোন নেতা, অনিন্দ যেখানে থাকে তার আশেপাশে ঠিক আছে, বেটিয়া ব্রুজের আপনি জায়গায় যাওয়ার চেষ্টা করছেন দীপ্তিমান দা। ঠিক আছে, চলুন, আজকে এটা নাহলে অনেক বড় হয়ে যাবে, আমি হয়তো সাম্যজিতের কাছে যেতেই পারবো না। সাম্যজিতের কাছে ঠিক এই জায়গা থেকে আসবো। সাম্যজিৎ, আমরা কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড প্রতি মুহূর্তে, কারণ আমাদেরকে সময়ের সঙ্গে তাল মেলাতে হবে, কানেক্ট করতেই হবে, কিন্তু এই কানেক্টিভিটি আজকে অপরাধ প্রবণতার জায়গা বাড়িয়ে দিচ্ছে অনেকটা। কি করে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি? দেখুন, ফ্রেন্ড সার্কেলটা যদি এই সময় যদি মানুষ না বুঝে, ক্লোজ না করে এবং সোশ্যাল মিডিয়াকে যদি নিজেকে এক্সপোজ করা শুরু করে, এই প্রতারণা দিনের পর দিন বাড়বে, কমবে বলে না। এবং আরেকটা জিনিস আমি বলি, এই ধরনের মানুষদের আইডেন্টিফাই করা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ প্রচুর ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মানে অফিসে, অথেন্টিক অফিসেই তারা কাজ করছে, কিন্তু ব্যাক এন্ডে এই ধরনের চক্র চালিয়ে যাচ্ছে। এটা আগেও হয়েছে, প্রচুর হয়েছে। সাইবারের রিলেটেড যারা এই ধরনের ক্রাইম করে তারা টেকনিক্যালি অনেকটাই হাই হয় এবং তারা জানে কিভাবে কি পলিসি ব্রেক করতে হবে এবং কিভাবে সেই জায়গাটা, তাদের নিজের জায়গাটা তৈরি করতে হবে। এইভাবে তারা চালিয়ে যাচ্ছে এবং মানুষের সুবিধার জন্য আমি বলছি, তাদের বাঁচার খাতিরে, যে সোশ্যাল মিডিয়া হোক, যেখানে হোক, আননোন মানুষের সাথে কানেক্ট করে এবং তাকে বিশ্বাস করা যদি বন্ধ না করে, এবং এই বিভিন্ন ডেটিং অ্যাপ গুলোকে যদি মনে করে তারা খুব ক্লোজ বন্ধু এবং তাদের সাথে খুব সময় কাটানোটা খুব আনন্দের একটা জায়গা হবে, কিন্তু এটাই কিন্তু একটা ভয়ানক রাস্তা বা তার জীবনের একটা ভয়ানক। আমাকে একটা সাম্যজিৎ বলুন যে এই প্রবণতায় ঢুকে যাচ্ছেন, বয়স সীমাটা কিরকম দেখতে পাচ্ছেন? মানে দেখুন, আমাদের কাছে রিপোর্ট এসছে 60+ লোকও ইনভলভ হয়েছে। আচ্ছা, আবার এখানে কিন্তু কলেজ স্টুডেন্টদের অতটা টার্গেট করে না, বিকজ অফ দ্যাট কি হয় বিষয়টা, যাদের কাছে টাকা নেই এরা সোশ্যাল মিডিয়ায় দেখে বোঝে কার কাছে টাকা আছে এবং কার কাছে টাকা নেই, কাকে ফাঁসানো যাবে কাকে ফাঁসানো যাবে না, সেই ধরনের জায়গায় কিন্তু এরা খোঁজে। যদি কারোর কাছ থেকে টাকা না করে, কলেজ স্টুডেন্টদের কাছ থেকে ওরা বেশি ইনকাম করতে পারবে না, এরা মনে করে এই মাঝ বয়সী এবং একটু বয়স্ক লোকজনদের, যারা সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ, বেশি রিপ্লাই করে জলদি, তাদেরকেই টার্গেট করছে। যারা মানে বাড়ির থেকে বেরোচ্ছে, তার অফিস কলিগের সাথে, বাড়ির লোকের সাথে সবাইকে ট্যাগ করছে। গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা বিষয়, মানে ডেটিং অ্যাপ তো মানুষ অনেকেই রয়েছেন যারা দরকারি, মানে তাদের প্রয়োজন, কিন্তু একাধিক এই ডেটিং অ্যাপের মধ্যে কোনটাকে তাহলে মানুষ চুজ করবে? মানে এখন তো একাধিক এই অভিযোগ সেই ডেটিং অ্যাপস গুলোকে নিয়ে। আপনি একটা বলুন, আপনি একটা মানুষকে চোখে দেখছেন না, তার একটা ফটো নিয়ে তাকে বিশ্বাস করাটা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? এটা কি সম্ভব? আদৌ যে মানুষটার ছবি আপনি দেখছেন, যে পিছনে কথা বলছে, আদৌ সেই মানুষটা নেই? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে বিভিন্ন ডেটিং অ্যাপে আমরা অপারেশন করে দেখেছি, এখানে কিন্তু মেয়েরাও থাকে না, ভিডিও চালিয়ে দেয় নর্মালি, এআই ভিডিও চালিয়ে দিচ্ছে, করে দিচ্ছে। এটা টেকনিক্যালি অনেক হাই, কিন্তু ওইটাই মানুষের ইমোশন কাজ করে যাচ্ছে ওখানে, যে এইটা সেই মানুষ, সুন্দর সুন্দর ছবি দিয়ে প্রোফাইল, এমন কি বলছি, বেশি আগে ফেক প্রোফাইল আইডেন্টিফাই করা যেত অল্প ফটো বা তার কিছু পারিচালনিক জিনিসপত্র দেখে, কিন্তু এই মুহূর্তে কিন্তু হাইজ্যাক করা প্রোফাইল, মানে 5-7 বছরের পূর্ণ প্রোফাইল দিয়ে এই ধরনের জিনিসপত্র করছে তারা। আমি 30 সেকেন্ড আপনার থেকে নেব সাম্যজিৎ। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এত কিছু ঘটছে, বিশেষ করে যে সমস্ত জোনগুলি থেকে অভিযোগ আসছে, তার মধ্যে তো ডেফিনেটলি এই অঞ্চল তো রয়েছে, আমি বলছি পুলিশের এই জায়গায় দায়িত্বটা কতটা বড়? দেখুন, পুলিশের জায়গাটা এখন প্রতিটা মানে এমন ভাবে করছে, দেখা গেল এমন একটা লোকেশনে করছে যেখানে নেটওয়ার্ক খুবই বাজে, যেখানে আইডেন্টিফাই করা, ট্র্যাকিং করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেই সব জায়গায় এরা চুজ করে। এবং পুলিশের কথা বলছি, পুলিশের হাতে যে এই সব বিষয় আইডেন্টিফাই করার জন্য যে দোষারোপ করা বা কিছু, এটা খুবই ভয়ানক ব্যাপার। কারণ আমরা নিজেরা কাজ করে বুঝতে পারি এরা প্রতিনিয়ত লক্ষ লক্ষ সিম পাচ্ছে। প্রথম হচ্ছে আমাদের পলিসি তৈরি করতে হবে এইভাবে যে ভুয়ো সিম বা নাম্বার পাচ্ছে, এবং এখন ই সিম বেরিয়ে গেছে, কিছু টাকা দিয়ে ই সিম ইউজ করে এরা কাজ করছে। একটা আইডেন্টিফাই করতে গেলে টেকনিক্যালি এমন তো না কিছু একটা ক্রাইম হচ্ছে হুট করে তাকে ধরে ফেললাম, এটা এতটা ইজি বিষয় নয়। এরা এত পরিমাণ যদি সিম চেঞ্জ করে এবং লোকেশন চেঞ্জ করে, এমনকি এরকমও খবর আছে
ট্র্যাকিং করতে করতে দেখা যাচ্ছে 10 মিনিট সাম্যজিৎ, আমি একটু আটকাচ্ছি আপনাকে, আমি আসছি আপনার কাছে ঠিক এই জায়গা থেকে। ই সিম এবং সেটাকে নিয়ে সাম্যজিৎ বলছিলেন, আমি প্রত্যেকের কাছে আসবো, তার আগে আমাকে আরো একটা সংক্ষিপ্ত বিরতি নিতে হবে। আলোচনা চলবে, আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন। এসে গেছে লাইজল শক্তি, সবচেয়ে দমদার, পরিষ্কার, চমৎকার। ফিরলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম, আমি সাম্যজিতের কাছে আসবো, তার আগে আরো একবার যারাই আপনাদেরকে যে অবস্থা নিয়ে আমরা আলোচনা করছি, যে ঘটনা ঘটে গিয়েছে তাতে অবশ্যই বারবার চাঞ্চল্য ছড়াচ্ছে। কোথায় নিরাপত্তা? যা চকচকে শহরের আনাচে কানাচে এই ধরনের সেক্সটর্শন চলছে এবং যাকে কেন্দ্র করে বিপদের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। খুব স্বাভাবিকভাবে সেই জায়গায় প্রশ্ন উঠছে নিরাপত্তাহীনতা নিয়ে। হাই রাইজ জোনের বাসিন্দারা ব্যাপক অভিযোগ করছেন এই মুহূর্তে। তারপরেও প্রশ্ন হচ্ছে পরিস্থিতির কি বদল হবে? আমি আরো একবার দীপ্তিমান্দার কাছে আবাসবার চেষ্টা করব। দীপ্তিমান্দা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন বিভিন্ন জায়গা, মানে ডেফিনেটলি দাদাদের হাত, দাদাদের থেকে উপরের অনেকের হাতের জন্য হয়তো অনেক কিছু হয়, তার অভিযোগও সামনে আসছে, কিন্তু এক্ষেত্রে বারবার কেন এই অঞ্চলের নাম সামনে আসবে? না, আমি সাম্যজিৎ ভাইয়ের সঙ্গে অনেক পুরো কথাগুলোতেই একমত। অ্যাকচুয়ালি শুধুমাত্র ডেটিং অ্যাপ না, এর সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের ভুয়ো প্রোফাইল, ফোন, এমনকি আমরাও অনেক সময় এই ধরনের ফোন বা এই ধরনের বিভিন্ন রকম আবেদনের শিকার হই। অনেক সময় আমাদের কাছেও আসে, আমরা যারা অ্যাওয়ার্ড তারা এগুলোতে রেসপন্ড করি না। আমার মনে হয় ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি বা আদার্স, আমাদের সবারই উচিত যে এই বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করা। দেখো, শুধু পুলিশ দিয়ে এটা হবে না। সারা পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ আছেন, শুধু পুলিশ দিয়ে হবে না, সামাজিক, যেমন তোমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তোমরা এই যেমন প্যানেল করলে, অন্য সংবাদ মাধ্যমেরও এগিয়ে আসা উচিত। অ্যাওয়ারনেস ছাড়া এই জায়গাগুলো থেকে মুক্তি হবে না। তার কারণ হচ্ছে এমন ভাবেই এরা ঘাট বিভিন্ন রকম বেঁধে এরা এই ধরনের কাজগুলো করে। আমি বলছি না যে রাজনৈতিক পুরোপুরি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো কাজের মধ্যেই কোনো না কোনো রাজনৈতিক ছোঁয়া আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সকালবেলা ওই পাড়ার যে চায়ের দোকান হয় সেখানেও যেমন আমি বলছি দীপ্তিমান্দা, যদি সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে যায়, আমি বলছি বাগুইহাটি থেকে শুরু করে রাজারহাট পর্যন্ত কোথায় কি চক্র চলছে, সাধারণ মানুষ যদি জানতে পারেন, পুলিশ কেন জানতে পারে না সব সময়? আমার খুব এটা সেটাই বলছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেরকম ভাবে পুলিশ অন্যান্য ক্ষেত্রে ড্রাগের ক্ষেত্রে একটা টাইমে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিল, এই ধরনের এইটা সাইবার, এই যে ফ্রড, এটা শুধুমাত্র সেক্সটর্শন যে চলছে তা নয়, মানে বিভিন্ন ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেওয়া, মানুষের বিশ্বাসের সুযোগ থেকে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া, এইগুলো নিয়ে আমার মনে হয় অনেক বেশি পরিমাণে মিডিয়া, পুলিশ, প্রশাসন এদের বিভিন্ন রকম এবং এমনকি সামাজিক সংগঠন তাদেরও এই ধরনের, এই সাম্যজিৎ বাবুদের মতন মানুষদের নিয়ে এই বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত, তবেই কিন্তু এই জিনিসটা বন্ধ হতে পারে। ঠিক, অরিন্দম, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাহলে এগুলো করতে হবে আমাদেরকে। সব জায়গায় রাজনীতি চলে না। আমি আপনাকে বলছি, সেক্টর 5-এ আমি জানি একটা অফিস, সেখানে এক ধরনের অফিস চলতো, পরবর্তীকালে দেখা গেল পেছনে তারা ওই কল সেন্টার সব কাজকর্ম করতো। এখন জীবনদা বলতে হয়, ওনাকে বলতেই হবে এখানে রাজনীতি দেন, কিন্তু রাজনীতির লোকেরা এই ধরনের কাজ করে না। আজকাল সাইবার ক্রাইম যারা করে তারা কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট লোক হয় এবং এডুকেটেড লোক হয়। ম্যাক্সিমাম এইগুলো হয়, আপনি রাজনীতির লোকেরা করে না, ওরা টাকাটা নেয়, ভাগটা নেয়। এখানে একটা বাইনারি তৈরি করলে তার হবে না। এবং পুলিশে কিন্তু সাইবার ক্রাইম একটা ব্রাঞ্চ আছে একটা, এরা সব সময় নজরদারি করে। কিন্তু আমার রাজ্যে যদি দেখা যায় পুলিশকে টাকা নিতে, আমার রাজ্যে যদি দেখা যায় পুলিশ নিরাপত্তা দিচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে, এই অভিযোগগুলো যদি একে একে আসে আর তার উপরের মাথায় যদি কারোর না কারোর সঙ্গে ছবি ভাইরাল হয় বা তার সঙ্গে যদি যোগাযোগ থাকে, হাত থাকে, এই ঘটনা ঘটে যায়, তখন তো প্রশ্ন উঠবেই। আর এই ঘটনাতেও খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠাচ্ছেন প্রত্যেকে। এটা থেকে নিস্তার পাওয়ার তো কোনো জায়গায় দেখা যাচ্ছে না অরিন্দদা। না, ব্যাপারটা কি হয় জানো তো, আর বিভিন্ন নতুন নতুন পদ্ধতি হচ্ছে। আজকে এক ধরনের ধরুন ক্রাইম করলো, পুলিশ ধরলো, আবার নতুন সেক্সটর্শন নতুন করে পদ্ধতি নয়, সাইবার প্রতারণায় একে একে যা ঘটনা ঘটছে প্রায় সিমিলারিটি রয়েছে। মানে যেটা সাম্যজিৎ বলছিলেন, বাড়িতে থেকেও লোকে করতে পারছে না। টেকনোলজি নতুন নতুন তৈরি হয়, এক ধরনের টেকনোলজি ক্রাইম করেছে, সাইবার ক্রাইম করছে, আবার সেটা নতুন টেকনোলজি এবং পুলিশকে তৎপর হয়ে থাকতে হয়। কিন্তু তার সঙ্গে এই যে সাপুরজির ঘটনা, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা, আমি বলছি এগুলো বাদেও এত কিছু ঘটনা যে ঘটে গেল ঠিক এই অঞ্চলগুলোতে, তাহলে তো প্রশ্ন উঠবে না নিরাপত্তা নিয়ে দাদা?
মণিমা আমি আপনার একমত। এবং এই মণিমা, আমি আচ্ছা, একটা চলুন, লাইন চিত্রপাতা বলছি, কিছু বলতে চাইছেন, একটা অনেক লাইন। কথা, শুনে নিন। একটা লাইন বলছি, মণিময় হ্যাঁ। কিছুটা ঠিক বলেছে অনিন্দ, যে পদ্ধতি অনেকগুলো আলাদা আলাদা করে এই ধরনের প্রতারণা হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা পদ্ধতি সেম আছে, সেটা হচ্ছে ওই কি বলে মানে ওই ভাগ দেওয়ার যে পদ্ধতি হয় না, ওইটা একই। সব জায়গায় আপনাকে এইসবই করতে হয়, এটা কোনো কথা নয়। সব জায়গায় মানে ভাগের পদ্ধতিটা চলছে, যে কারণে হয়তো বন্ধ করার জায়গায় মাঝে মাঝে পুলিশকে আমরা প্রণামী দেখি, দেওয়ার কিন্তু পদ্ধতিটা তারপরে এক। হচ্ছে না। চলুন, সাম্যজিৎকে দিয়ে আমি শেষ করব এই অনুষ্ঠান একেবারে। সাম্যজিৎ, আপনি ইসিমের কথা বলছিলেন, জানি আমরা টেকনোলজির হাই রাইজ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কি করে নিরাপত্তা পেতে পারি, একদম সংক্ষেপে আপনার থেকে জানবো। সোশ্যাল মিডিয়ায় মানুষের বিস্তারটা এবং মানুষকে বিশ্বাস করাটা এবং প্রোফাইল ওপেন করে রেখে যাবতীয় বাড়ির লোক, তার অফিস কলিগ, পরিবারের সব লোককে ছবি দিয়ে তাদের ট্যাগ করে আপলোড করাটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এখন মানুষ অনেকটা এক্সপোজ হয়ে গেছে, এয়ারপোর্টে যাচ্ছে তার বোর্ডিং পাস সহ ছবি তুলে দিচ্ছে। এরা কিন্তু আগে মানুষের ইনফরমেশন তৈরি করে জার্নি ট্র্যাপ করার আগে, যে তার বাবাকে, মাকে, ওয়াইফকে, অফিস কলিগকে, তারপর এর সাথে করার পর তাদেরকে ফটো দেখানোর ভয় দেখে কিন্তু টাকাগুলো তোলে। তো প্রথমে বুঝতে হবে এখানে কিন্তু আগে মানুষকে সচেতন হতে হবে সবকিছুর আগে। মানুষ যদি সচেতন না হয়, আমার মতো হাজারটা লোক তৈরি হলেও কোনোদিন এদের সেভ করতে পারবে না, পুলিশের কিছু করার জায়গাও থাকবে না। কারণ হচ্ছে কার সাথে কোথায় ঘটছে এটা জানা। অনেক মানুষ আছে এই ভয় পেয়ে কিন্তু রিপোর্টও করে না থানায় গিয়ে, শুধু নিজেদের সম্মান বাঁচানোর লক্ষ্যে, যে এরা কি ভাববে এই জায়গায় এটা হচ্ছে। এটাই আমি সবসময় বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে মানুষ যত কম নিজের জিনিস, নিজের ইনফরমেশন শেয়ার বন্ধ করবে, তত এই জিনিসগুলোর থেকে, মানে এই ধরনের অ্যাটাক থেকে মানুষ বাঁচবে। এটা হচ্ছে প্রথম উপায়। সেকেন্ড উপায় হচ্ছে এই যে ডেটিং অ্যাপ, এখন এটা কিন্তু বলতে হবে যারা এই ডেটিং অ্যাপটাকে খুব ইজি ভাবে ইউজ করছে, আজকে এরকম হচ্ছে, পরের দিন কিন্তু কিডন্যাপও হতে পারে। আজ নয় হানি ট্র্যাপ হচ্ছে, পরের দিন কিডন্যাপও হতে পারে। সুতরাং আচ্ছা, যে কোনো মানুষের ক্ষেত্রে এই ধরনের অ্যাপ ইউজ করা ইমিডিয়েটলি বন্ধ না করলে এগুলোর বিস্তার আরো বাড়তে থাকবে। এবং অনেক অ্যাপ আছে যেগুলো প্লে স্টোরে না, প্লে স্টোরের অ্যাপগুলোতে কিন্তু টাকা দিয়ে রিচার্জ করতে হয়, কিন্তু কিছু অ্যাপ আছে যেগুলো গুগল থেকে ডাউনলোড করেও কিন্তু অনেকে ইউজ করছে, সেখানে টাকা লাগে না, সেটা কিন্তু পুরোটাই ভুয়ো। এবং যে নাম্বারগুলো করছে সবটাই কিন্তু, মানে আমি সত্যি কথা বলতে গেলে আমরা এই ধরনের ইনভেস্টিগেশন করে দেখেছি, এই হানি ট্র্যাপ বা ব্যাংক ফ্রড এগুলো যা হয়েছে না, এখন সাইবার ক্রাইম যারা করছে তাদের কাছে এগুলো হচ্ছে কুটির শিল্পের মতো অবস্থায় দাঁড়িয়েছে। প্রতিটা লোক ঘরে ঘরে, মানে একটা বাচ্চা ছেলে যে 18 বছরের কম বয়সী, সেও ফোন করতে জানে। আচ্ছা, আমি বলছি সাম্যজিৎ, আইনি ব্যবস্থা একদম সংক্ষেপে যদি একটুখানি বলতে পারেন, যে সমস্ত আইনি ব্যবস্থা আইনের কাছে পৌঁছাতে তো হবে আগে, মানুষকে তো রিপোর্ট করতে হবে, তারপর গিয়ে তো আইনি ব্যবস্থা নেবে। মানুষ প্রণোদিত ভাবে কিছু করা যেতে পারে এক্ষেত্রে? ডেফিনেটলি আমি বলবো, যদি মানুষ ফাঁসে, আমার কাছে এটাই উপায়, আগে আমাদের মতো বা পুলিশকে জানানো ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু একটা ওয়েবসাইট বের করেছে, যেখানে মানুষ যেটা পুলিশের থানায় গিয়ে বলতে পারছে না, বা এমন কোন গ্রামের জায়গা আছে যেখানে সাইবার সেলের সাপোর্ট নেই। সরকারের সচেতনতা কতটা প্রয়োজন এখানে, আপনার কি মনে হয়? ইমিডিয়েটলি সবাই করছে এবং সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পিং হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আরো বাড়াতে হবে। অ্যাকচুয়ালি এখন কি গিয়ে দাঁড়িয়েছে না, আমাদের এখানে প্রচুর পুলিশ অফিসার রয়েছেন যারা ডেফিনেটলি অনেকটা ক্যাপেবল, কিন্তু এই সাইবারের ক্ষেত্রে টেকনোলজি যারা পাচ্ছে তাদের কাজের চাপে কিন্তু তারা এডুকেট হচ্ছে না। মানুষকে এডুকেটের সাথে সাথে পুলিশ পার্সন এবং এই যারা ল এনফোর্সের সাথে আছে তাদেরও কিন্তু সাইবারের উপর, ইনভেস্টিগেশনের উপর তাদের নলেজ আরো বাড়াতে হবে, তাহলে এইগুলো থেকে আটকানোর অনেকটা হেল্প হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেককে। খুব গুরুত্বপূর্ণ জায়গা অরিন্দদা বলছিলেন, দীপ্তিমান দা, সাম্যজিৎ দা, প্রত্যেককে কিন্তু একটা বিষয় খুব স্পষ্টত বললেন। দেখুন, রাজনীতি ডেফিনেটলি রয়েছে, রাজনীতির ঊর্ধ্বে উঠেও সেই জায়গায় কাজ করতে হবে, কিন্তু সোশ্যালি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হওয়া, ইনফ্যাক্ট সাধারণ মানুষকে আরো বিশেষ করে নিজেদের সঠিক বিষয়টি সেটা নিজেকেই ভাবতে হবে। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্নের জায়গা, বারবার আশঙ্কা যেটা হচ্ছে, যে ঘটনা তো ঘটছেই, আর বাদ যাচ্ছে না এই নিউ টাউন চত্বর, নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রত্যেকে সেই অঞ্চলের। এই নিরাপত্তা দেওয়াটা যাদের দায়িত্ব, তাদের দায়িত্বটা আদতেও কি থাকবে আগামী সময়, এখন সেটাও লাখ টাকার প্রশ্ন। নজর রাখবো আমরা পরবর্তী সময় পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। আপাতত দ্য ডিবেট এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য নজর রাখবেন CNN।